আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আপনারা সেই যারা 14,384 জন, অর্থাৎ যারা এই 2025 সালে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং এখনো পর্যন্ত জয়নিং আপনাদের সম্পূর্ণ হয় নাই, আপনাদের জন্যই মূলত আমার আশা। আপনাদের জন্য আমি প্রায় 10 থেকে 15 দিন আগে একবার এসেছিলাম, কিছু তথ্য দিয়েছিলাম, আপনারা আমার তথ্যের সাথে একমত হয়েছিলেন এবং আমাকে বলেছিলেন যে আরও কিছু যদি তথ্য পান স্যার আপনি অবশ্যই যেন জানান। দেখুন, আপনাদের যতটুকু আমি জানতে পেরেছি তা হচ্ছে আপনাদের এতটুকু শিওর যে আপনারা জয়নিং করে তারপর হচ্ছে আপনারা ট্রেনিংয়ে যাবেন। বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে আপনাদের জয়নিংটা হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে, অর্থাৎ ডিপিইও অফিসে, এবং এরপরে আপনারা যার যার মতো করে ট্রেনিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাবেন এবং ট্রেনিং শুরু হতে পারে। এখন বিষয় হচ্ছে, আজকে মূলত আসার কারণ হচ্ছে আপনাদের কাছে আমি কিছু তথ্য দিব এবং এর পাশাপাশি আপনাদের কাছ থেকে আমি কিছু তথ্য নিব কিছু প্রশ্নের মাধ্যমে। যে প্রশ্নগুলোর উত্তর আমার কাছে নাই, আমার বিশ্বাস হয়তো আপনারা এর থেকে আমার থেকে হয়তো ভালো জানতে পারেন। আগে হচ্ছে যে বিষয়টা তা হচ্ছে যে স্যার ট্রেনিংটা বা জয়নিংটা কবে হতে পারে। জুলাই মাস শুরু হলেই মোটামুটিভাবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের জয়নিংয়ের জন্য নোটিশ চলে আসবে এবং আপনাদের যাদের এনএসআই ভেরিফিকেশন প্লাস পুলিশ ভেরিফিকেশন সব কিছু মিলে যাদের সব কিছু কমপ্লিট ঠিকঠাক আছে তাদের নাম চলে আসবে। যারা বাদ পড়বেন তাদের আসলে আর কিছুই করার নাই, বিশেষ করে আমার মনে হয় না আর কোনো কিছু করার থাকবে। এখন ট্রেনিংটা হবে হচ্ছে জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু। 2 মাসের ট্রেনিং আপনারা এখানে যাবেন এবং এই 2 মাসে ট্রেনিংয়ে আপনারা কি ভাতা পাবেন কি পাবেন না, বা আপনাদের জয়নিংয়ে পরপরই আপনাদের বেতন হবে কি হবে না, এগুলো নিয়েই মূলত আমার আজকে কথা বলার কারণ। এগুলোতে আমি যাচ্ছি, তবে তার আগে এনএসআই বিষয়ে কিছু কথা বলে রাখা খুব জরুরি। আপনারা হয়তো জানবেন যে বাংলাদেশের 64 জেলার যে 61 জেলায় আপনাদের নিয়োগটা হয়েছে, এই 61 জেলার মোটামুটি অর্ধেকের বেশি জেলাতেই কিন্তু আপনার এনএসআই ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। অনেক জায়গায় দেরি হচ্ছে, কারণ এটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন এখনো সেখানে সম্পূর্ণ হয়নি, বা পুলিশ ক্লিয়ারেন্স সেখান থেকে এখনো পাওয়া যায়নি, যার কারণে এনএসআইটা এখনো শুরু হয়নি। কিন্তু বাকি যা জেলাগুলো আছে সেখানে অলরেডি এনএসআই শুরু হয়ে গিয়েছে। এবং সাধারণত এনএসআইতে যেটা হয় আর কি, সাধারণত আপনাকে কল দেওয়া হয়, গোপনেই হয় এনএসআই ভেরিফিকেশন, বাট আপনাকেও কল দেওয়া হয় এবং আপনার কাছ থেকে আপনাকে ডাকা হয়। তারা প্রথমে তথ্যগুলো গোপনে সংগ্রহ করে এবং আপনাকে ডাকার পরে আপনার কাছ থেকে যে তথ্যগুলো তারা পাচ্ছে এবং তারা যেগুলো পেয়েছে সেগুলোকে মিলানোর চেষ্টা করে। বুঝতে পেরেছেন? আর রাজনৈতিক যে বিষয়গুলো থাকে এগুলো আপনার সাথে তারা কখনোই আলোচনা করবে না। এটা তারা যেটা পেয়েছে ওইটাকেই তারা ফাইনালাইজ করে নিবে। বড়জোর আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি আদৌ কোনো রাজনৈতিক দল বা কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট ছিলেন কিনা, তারপরে তারা যেটা পেয়েছে তার সাথে মিলিয়ে নিবে। এই হলো প্রথম কথা। এখন এইখানে আপনারা যে কাজটা করতে পারেন, অবশ্যই যেটা করা জরুরি তা হচ্ছে আপনাদের যে স্কুল, কলেজ এবং আপনারা যে বিশ্ববিদ্যালয় বা যেখানেই পড়াশোনা করেছেন, অর্থাৎ শেষ ডিগ্রিটা যেখান থেকে বিশেষ করে এনেছেন, সেই প্রতিষ্ঠানে যে ডিপার্টমেন্টে আপনি পড়াশোনা করেছেন সেই ডিপার্টমেন্টে যে কথা বলে রাখা, কারণ এনএসআই কিন্তু ওখানে খোঁজ নিবে এবং ওখানে কিন্তু তারা তাদের লোক পাঠাবে বা তারা নিজেরাও যাবে। তো সেক্ষেত্রে সেই জায়গাটায় যেন সেখান থেকে আপনার স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় চলাকালীন যে সময়টা গিয়েছে আপনার উপর দিয়ে, সেই সময় আপনি কোনো ধরনের আপনার উপরে কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়েছে বা আপনি কোনো কিছু উপরে ব্যাড ইম্প্যাক্ট ফেলেছেন, এ ধরনের কোনো তথ্য যদি তারা পেয়ে থাকেন, অর্থাৎ রাজনৈতিক থেকে শুরু করে আপনার ক্যারেক্টারগত যে কোনো ধরনের তথ্য যদি তারা ওখান থেকে নেগেটিভ পায়, তাহলে কিন্তু এনএসআই ভেরিফিকেশনে আপনার বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক। বুঝতে পেরেছেন? সো আমি আশা করব আপনারা যারা এখনও এনএসআই যাদের শুরু হয়নি বা আপনারা যারা খোঁজ নিয়ে জেনেছেন যে এনএসআই এখনও হয়নি, তারা কাইন্ডলি আপনাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন একটু নক দিয়ে রাখেন যে আপনার সম্পর্কে যদি কোনো তথ্য কেউ দিতে বলে তাহলে যেন তারা পজিটিভলি কোনো তথ্য দেয়। ঠিক আছে? প্লাস আপনার এলাকাতেও এইটা এই ধরনের একটা কথা বলে রাখবেন। যদিও স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান অনেক সময় এটাকে ম্যানেজ করা যায় শিক্ষা প্রতিষ্ঠানকে, কিন্তু এলাকায় আসলে ম্যানেজ করা খুব টাফ। কারণ কিছু মানুষ থাকবেই যাদের কাজই হচ্ছে যে ভালো তার পিছনে লাগা। বুঝতে পেরেছেন? খারাপ হলে তো আলাদা কথা, বাট যে ভালো তার পিছনে লাগা, তার মানে তাকে কি করে ধরিয়ে দেওয়া যায়। আমার বাসায় যখন প্রথম এনএসআই বা পুলিশ আসে তখন খুব সুন্দর করে কয়েকজন এসেছিল আমার বাসায় দেখতে। তারা ভাবছে হয়তো আমাকে ধরে নিতে আসছে। বুঝতে পেরেছেন? তারা দেখতে এসেছে যে আসলে কি হচ্ছে। পরে যখন জানতে পারলো যে না এটা আসলে চাকরি ভেরিফিকেশন, তারা খুব আফসোস করেছে। তারা ভাবছে যে ফার্স্টে যদি তারা ওখান থেকেই বলে দিতে পারতো যে এই লোক ভালো না, এই লোক ভালো না। বুঝতে পেরেছেন? আমার ত্রুটি কোনো নাই, তারপর তাদের চোখে তো আমার অনেক ত্রুটি, কারণ আমি যে চাকরি পেয়ে যাচ্ছি এটাই তাদের কাছে ত্রুটি। বুঝতে পেরেছেন? এগুলো হয়। তাই আশা করি আপনারা এই দিকটা একটু বিবেচনা করবেন। এবার আসি দ্বিতীয় যে বিষয়টা, তা হচ্ছে আমি আপনাদের কাছে প্রশ্ন করব বলেছিলাম। এবার আসি সেই প্রশ্নের বিষয়। আচ্ছা, ধরুন আপনাদের জয়নিং হলো প্রাথমিক জেলা শিক্ষা অফিসে। এখন জয়নিং এর পরপরই সাধারণত বেতন হওয়ার সিস্টেম থাকে।
বেতন যদি হয় তাহলে এক কথা, আর যদি বেতন না হয়, অর্থাৎ যদি কোনো কারণে ওই 2 মাস পরে ট্রেনিং এর পরে যে বেতন হয়, তাহলে আপনারা ট্রেনিং এর পরে গিয়েই পে ফিক্সেশন থেকে শুরু করে বেতন পাওয়া থেকে শুরু করে ভাতা দিয়ে, অর্থাৎ টিএডিএ বিল, ট্রেনিং এর জন্য যা যা আছে সব কিছু পাবে। কিন্তু কোনো কারণে যদি সেটা জয়নিং এর পরপরই যদি একটু ট্রেনিং এর জন্য সময় দেয়, যে জয়নিং করার 5 থেকে 7 দিনের মধ্যে দেখা গেল আপনারা অনেকে বেতন করানোর চেষ্টা করবেন, অনেকেই করতে পারেন, ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা আপনারা কিভাবে করবেন যদি সেটাই হয়? ধরেন আপনি তো গেজেটেড অফিসার হবেন না, 13 গ্রেডে যাচ্ছেন, আপনি যদি এসডিও হতেন তাহলে একটা কথা ছিল। এসডিও বলতে আইবাসে যে এসডিও, অর্থাৎ যিনি সেলফ কাজগুলো করেন, যিনি, সেক্ষেত্রে আলাদা কথা ছিল। গেজেটেড কর্মকর্তা যারা, যেমন আমি এটা পাই। আপনারা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের ডিপিইও অফিসের উপরে ডিপেন্ডেন্ট, প্লাস আপনি যেখানে স্কুলে, যে স্কুলে আপনাকে পাঠানো হবে সেই স্কুলের উপরে আপনাদের বেতন ডিপেন্ডেন্ট, অর্থাৎ সেখান থেকে তথ্য পাঠালে তারপরে হিসাবরক্ষণ অফিস থেকে সেটাকে অনুমোদন করা হবে। এই তো ঝামেলা যেটা হয় তা হচ্ছে, আমি আইবাস নিয়ে কাজগুলো মোটামুটি করি, মোটামুটি এসডিওর পাশাপাশি মোটামুটি আইবাস রিলেটেড বিষয়গুলো দেখি, প্লাস আমার নিজের যত ধরনের কাজ আছে আমি এগুলো করি, তাই মোটামুটি যে ধারণা আমার আছে সেখান থেকেই মূলত আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। তা হচ্ছে পে ফিক্সেশন যখন আপনি করবেন, ধরেন কোনো কারণে আপনাকে বললো যে জয়নিং এর পরই পে ফিক্সেশন করা যাবে, আপনি করতে গেলে দেখবেন যে ওখানে লেখা আসে আপনার পদায়নকৃত প্রতিষ্ঠান। এখন যে সিস্টেমে আপনাদেরকে নেওয়া হচ্ছে সেখানে কিন্তু শুধু আপনাদের যোগদান করিয়ে রাখতেছে, পদায়নকৃত প্রতিষ্ঠান কিন্তু দেওয়া হবে বলেছে, ওখানে কিন্তু বলেছে মানে নোটিশে, ওটা দেওয়া হবে হচ্ছে আপনি ট্রেনিং এর পরে, বুঝতে পেরেছেন? তাহলে আপনি ওখানে পদায়নকৃত প্রতিষ্ঠান যদি না দিতে পারেন, তাহলে আপনি কোন পে পয়েন্টে আপনাকে বেতন দিবে, অর্থাৎ কোন পে পয়েন্ট থেকে আপনি বেতন নিবেন বা কোন প্রতিষ্ঠানের হয়ে আপনি বেতন নিবেন, এইটা যদি আপনি পে ফিক্সেশনে উল্লেখ না করতে পারেন, আপনার তো পে ফিক্সেশনই হবে না। সে 2026 সালের এই স্কেল অনুযায়ী হোক আর 2015 সালের স্কেল অনুযায়ী হোক, পে ফিক্সেশন তো করতে হবে, এটা তো আপনি পারতেছেন না। তাহলে যদি পে ফিক্সেশনই না করতে পারেন, তাহলে আপনি কি করে যোগদান করেও আপনি তো বেতন পাবেন না, বুঝতে পেরেছেন? এটা তো আপনাকে মানে করে দেওয়া হবে না, এটাতে অবশ্যই উল্লেখ করতে হয় আপনি কোন প্রতিষ্ঠানে মানে পদায়ন পেয়েছেন এবং সেই প্রতিষ্ঠানের নাম দিয়ে সেটা কোন উপজেলাতে, সেই উপজেলার যে হিসাব রক্ষণ অফিস আছে, বুঝতে পেরেছেন, সেই অফিসের অনুকূলে আপনার বেতনটা হয়। আমার মনে হয় আপনারা যারা আইবাস নিয়ে বা ভাবেন বা যারা জানেন মোটামুটি, তারা নিচে এটা বুঝতে পারেন আমার কথাগুলো। তো এই জায়গাটা আমি আপনাদের প্রশ্ন করতে চাচ্ছি যে তাহলে এটা কিভাবে সম্পূর্ণ হবে? যে ধরেন আপনাদের বেতন দেওয়া হবে, ট্রেনিং এর মাঝখানে আপনারা বেতন পাচ্ছেন, কিন্তু কিভাবে? ঠিক আছে, এই প্রশ্নটা আমার আপনাদের প্রতি রইল, আপনারা আমাকে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এটা একটা বিষয়। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে আপনাদের ট্রেনিং এর মাঝখানে, অর্থাৎ ট্রেনিং শেষে বা ধরেন আপনাদের এই যোগদানের পরে এই যে ট্রেনিং যেটা হবে, ধাপে ধাপে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে। আমি আসলে ঠিক বুঝলাম না এই ধাপে ধাপে নিয়োগ দেওয়ার মানে কি, মানে নিয়োগ কি করে ধাপে ধাপে দেয়? বুঝতে পেরেছেন আমার কথা? আমার কথা হচ্ছে যারা ট্রেনিং করবে, যারা ট্রেনিং এ পাশ করবে, তাদের তো সবারই নিয়োগপত্র চলে আসবে, তাই না? বা তাদের সবারই পদায়ন সহ গেজেট হবে। এটা ধাপে ধাপে কিভাবে হবে আমাকে একটু বুঝাই বলবেন, আমি এটা বুঝি নাই, তাই আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, এইটা আমাকে একটু কাইন্ডলি বুঝাই বলবেন। প্লাস এই যে আপনাদের জয়নিং, এখানে যে ট্রেনিং, যদি কোনো কারণে আপনাদের বেতন এবং ভাতা যদি না হয়, তাহলে কিন্তু আপনাদের, আমার কেন জানি মনে হচ্ছে নিজ খরচেই মানে অনেক কিছু রাখতে হবে, নিজের পকেট থেকে নিয়ে যেতে হবে ট্রেনিং এর জন্য। পরবর্তীতে হয়তো ওটা আপনি পাবেন, বাট বেশ খানিকটা খরচের টাকা কিন্তু আপনাদের পকেটে রাখতে হবে। এইটা কিন্তু একটু মাথায় রেখেন। এটা যদিও আমি এটা শিওরলি বলতে পারছি না, তবে এরকম কিন্তু হয় সাধারণত, এই ধরনের ট্রেনিংয়ে এরকম কিন্তু হয়। তা আপনারা একটু জেলা ডিপিইউ অফিসে বা প্রাইমারি যে ট্রেনিং যেখানে হবে আর কি, পিটিআইতে একটু খোঁজ নেবেন যে আপনাদেরকে নিজের থেকে টাকা নিতে হবে কিনা। ওকে, প্লাস জেরে সাপ তো আছেই। তো এইগুলো একটু বিষয় একটু খোঁজ রাখবেন। এই মোটামুটি বলতে আমার আশা, অর্থাৎ আমার এই ছিল শেষ কথা। আশা করি আপনারা আমার তথ্যগুলো আপনাদের একটু হলেও উপকার হবে। যদি কোনো মিস ইন্টারপ্রিটেশন আমার কাছ থেকে যেয়ে থাকে বা আপনারা যদি মিস আন্ডারস্টুড হন, বুঝতে না পারেন, আমার তথ্য যদি ভুল হয় আমাকে জানাবেন, আমি তো বলি সবসময় আমি শুদ্ধে নিব। ঠিক আছে, আমি ভুল করলে মাথা পেতে নিতে রাজি। ওকে, তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। মানে কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আমার জ্ঞানে মহান আল্লাহ এটা দিয়ে থাকেন এর উত্তর। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।